ডিয়ার স্টুডেন্টস, আগের লেকচার পর্যন্ত দেখো আমরা একটা ভেক্টরের বিভাজন পড়েছিলাম। ভেক্টরের বিভাজন পড়েছিলাম লামের উপপাদ্য বা সাইন ল এখান থেকে এসে যে কোনো একটা ভেক্টর রাশিকে কিভাবে বিভাজিত করা হয়, যে কোনো ভেক্টর রাশিকে বিভাজিত করা হয় এটা দেখেছিলাম। আজকে আমরা দেখব লম্বাংশে বিভাজন। লম্বাংশে বিভাজন বলতে কি, দুটো দেখো এই ভেক্টর রাশিটাকে আমরা এরকমভাবে বিভাজিত করেছিলাম। ভেক্টরটা যদি মূল ভেক্টরটা যদি আর হয়, এ দিয়ে দেখেছিলাম গতদিন অবশ্য। যদি মূল ভেক্টরটা আর হয় তাহলে পরে এদিকে ধরে নাও একটা ভেক্টর উপাংশ, সেটা আলফা কোণে, এদিকে ধরে নাও বিটা কোণে আরও একটা উপাংশ ভেক্টর ওয়াই। এইরকমভাবে এক্স এবং ওয়াই উপাংশে বিভাজিত করা দেখেছিলাম, যেখানে ভেক্টর আর সমান সমান ছিল ভেক্টর এক্স প্লাস ভেক্টর ওয়াই, এবং তাদের মানগুলো ভেক্টর এক্সের মান কত, ভেক্টর ওয়াইয়ের মান কত সেটাও দেখেছিলাম। কত ছিল ছিল ভেক্টর এক্স যখন বের করেছিলাম তখন দেখো যে এখানে ছিল মূল ভেক্টর যদি আর হয়ে থাকে তাহলে আর ভাগ, আমরা কিন্তু এ দিয়ে দেখেছিলাম, তোমরা আগের লেকচারটা দেখে নিতে পারো। যদি কেউ এই লেকচার দেখার আগে আগের লেকচার না দেখে থাকো দেখে নিবা। দেখো এখানে ছিল মূল ভেক্টর ভাগ সাইন দুই কোণের যোগফল আলফা প্লাস বিটা, আর মূল ভেক্টরের সঙ্গে গুণ ছিল যখন এক্স আলফা কোণের সঙ্গে যে উপাংশটা বা আলফা কোণে যে উপাংশ সেটা যখন আমরা নির্ণয় করব, তার মান নির্ণয় করার সময় এই বিটা কোণের এইটার সাইন অনুপাত গুণ হবে সাইন বিটা। যখন ওয়াই নির্ণয় করব, অর্থাৎ বিটা কোণের সঙ্গে যে উপাংশটা বের করতে চাচ্ছি, আর ভেক্টরের সঙ্গে বিটা কোণের যে উপাংশটা সেটা ওয়াই, ওয়াইয়ের মান যখন বের করব তখন সেম জিনিস, আর ভাগ কী ছিল সাইন আলফা প্লাস বিটা, আর গুণ ছিল কি অপোজিট কোণটার সাইন মান, তাহলে কি ছিল সাইন আলফা। ওকে, এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবার লম্বাংশে বিভাজন কি, এ দুটো এই উপাংশ দুটো দেখো যে আলফা প্লাস বিটা এর মান আরবিট্রারি, অজানা একটা মান, যে কোনো কোণ হতে পারে, 90 ডিগ্রিও হতে পারে, কোনো অসুবিধা নাই। এবার আমরা এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণে দুটো উপাংশকে ভাগ করব, অর্থাৎ যে উপাংশ দুটো তৈরি হবে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই ভেক্টরের সঙ্গে কোনোটার কোণ 90 ডিগ্রি এরকম না, উপাংশ দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে ভাগ করাটাকে বলা হয় লম্বাংশে বিভাজন। তাহলে উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ উপাংশদ্বয় পরস্পর লম্ব। হাউ ইজ ইট? এরকম। এটা যদি একটা ভেক্টর হয়, সেই ভেক্টর যদি এ হয় তাহলে এই বরাবর একটা উপাংশ, তার সঙ্গে লম্ব বরাবর একটা উপাংশ, এটাকে তুমি এক্স বলতে পারো, এ অব এক্স বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। এক কথায় এইখানে ধর নাও থিটা কোণে একটা উপাংশ রয়েছে, আর এইখানে তার সঙ্গে এক্সের সঙ্গে এই উপাংশের সঙ্গে 90 ডিগ্রি কোণে একটা কী রয়েছে, উপাংশ রয়েছে, সেটাকে তুমি ওয়াই বলতে পারো বা এ অব ওয়াই বলতে পারো, মন যা চায় তাই পারো। এবার আমরা কি দেখব, লম্বাংশে বিভাজন, কোনো একটা ভেক্টর রাশিকে অনুভূমিক এবং উলম্ব দুটো উপাংশে ভাগ করা। তার মানে ভেক্টর রাশিটাকে একেবারে অনুভূমিক এবং উলম্ব উপাংশে যে ভাগ করতে হবে সেটাও কিন্তু না। লম্বাংশে বিভাজন বলতে কোনো কারণে যদি একটা ভেক্টর রাশির একটা উপাংশ এরকম হয় তাহলে তার সঙ্গে 90 ডিগ্রি কোণ এরকম, বুঝতে পেরেছো কিনা, তার সঙ্গে আরেকটা উপাংশ এরকমভাবে থাকবে, সেটাকে আমরা বলবো লম্বাংশে বিভাজন। তা সহ বাচ্চারা দেখি তাহলে এই লম্বাংশে বিভাজন ব্যাপারটা কীরকম হতে পারে। আচ্ছা, আরও অতিরিক্ত চিত্র না এঁকে এখানে যে একটা ছোট্ট চিত্র এঁকেছি, এটা দিয়ে যদি একটু চিন্তা করি তাহলে কীরকম হয়। ধরে নাও এদিকে একটা ভেক্টর এক্স, এই বরাবর একটা ভেক্টর যদি হয় ভেক্টর ওয়াই, আর এটা হচ্ছে ভেক্টর ধরে নাও আর। কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে থিটা ডিগ্রি। কার কার মধ্যে থিটা ডিগ্রি? কার কার মধ্যে থিটা ডিগ্রি? দেখো এটা আর এবং ভেক্টর এক্সের মধ্যবর্তী কোণ যেটা, সেটা হচ্ছে থিটা। মনে থাকবে, এটা হচ্ছে তাহলে ভেক্টর এক্স এবং যে রেজাল্ট্যান্ট এক্স যেদিকে যাচ্ছে, ওয়াই যেদিকে যাচ্ছে, আর তার বিপরীত দিকে
সো দ্যাট হয় এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি ত্রিভুজ সূত্র অনুযায়ী এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আর। এবার কথা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ, আর এবং দেখো এক্সের মধ্যে কোণ, আর এবং এক্সের মধ্যে কোণ। এটা কিন্তু এইভাবে আমরা চিন্তা করলে ভুল করে ফেলবো যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোণ থিটা। এ কোণ নিয়ে এই অধ্যায়ের আলোচনা সেকেন্ড লেকচারে ডিটেলস আলোচনা করেছি, তোমরা হচ্ছে এখানে যেতে পারো। দেখো এটা যদি আমরা বলি, আমরা বলেছিলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে হয় ভেক্টর দুটো টেল টু টেল তাদের হচ্ছে আদি বিন্দু যুক্ত থাকতে হবে, অথবা হেড টু হেড তাদের মাথা যুক্ত থাকতে হবে। তাহলে দেখো এখানে ভেক্টর এক্স এবং ভেক্টর ওয়াই এটার কিন্তু টেল টু টেল যুক্ত নাই। ভেক্টর এক্সের যেখানে হেড, ভেক্টর ওয়াই সেখানে টেল। তাহলে ভেক্টর এক্সকে যদি আমরা একটু প্রলং করি তাহলে পরে এদিকে যেতে থাকবে ভেক্টর এক্স। এহা যখন ভেক্টর এক্স, তখন দেখো দুটোরই হেড যুক্ত টেল যুক্ত হয়েছে, তার মানে এই কোণটা হচ্ছে কোণ, দিস ইজ 90 ডিগ্রি। অনেকে আবার আমরা এটা হচ্ছে সমকোণ বিবেচনা করে এইখানে মনে করে ফেলি যে এটাই কোণ, আসলে এটা কোণ না, কোণটা এটা। কিন্তু 90 ডিগ্রি যখন অ্যাঙ্গেল হয় তখন এদিকেও যত এদিকেও তত, এজন্য হচ্ছে জিনিসটা তার ভুল হয় না। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি কোণটা এইটা, এদিকের এই কোণটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। এইখানে আর এইখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তোমার এটা যদি একটা মানে একেবারে সেম একটা চিত্র আঁকার আমরা চেষ্টা করি, ধরো এই ভেক্টর আর একটু কম বেশি হতে পারে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি এখানে সেটাই এখানে আঁকবো। ধরুন না এখানে ভেক্টর এক্স আর তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ভেক্টর ওয়াই, ঠিক আছে? এই অ্যাঙ্গেল করে একটা ধরে নাও ভেক্টর ওয়াই। এখানে কিন্তু এটা কত বড় হবে, এখানে এটা হচ্ছে আমরা গত দিনের লেকচারে কিন্তু দেখেছিলাম যদি আমরা এটাকে ওয়াই এর সমান্তরাল করে একটা ভেক্টর আঁকি, আবার এক্সের সমান্তরাল করে যদি একটা ভেক্টর আঁকি, তাহলে এখানে যে প্যারালোগ্রামটা তৈরি হবে এই উপাংশদ্বয়, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্সের মান, ঠিক আছে? এটুকু এক্স আর এটুকু হচ্ছে ভেক্টর ওয়াই। তাহলে পরে আমরা ধরে নিই যে এখানে ভেক্টর এক্স কতটুকু হবে, এতটুকু। তাহলে ভেক্টর এক্স এতটুকু নিলাম, আচ্ছা ভালো কথা, এটুকু মিশিয়ে দিই। আর এটুকু ভেক্টর ওয়াই, আর একটু বেশি কোণে ছিল এটুকু ভেক্টর ওয়াই। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, একটু ছোট হয়েছে যদিও। তাহলে একটু আসো ওটাকে অ্যানালাইসিস করি। দিস ইজ ভেক্টর এক্স, দিস ইজ ওয়াই। ভেক্টর এক্স এবং ভেক্টর ওয়াই যেদিকে আছে, এই ভেক্টরটা দেখো মূল ভেক্টর আর তার বিপরীত দিকে আছে। তাহলে এখানেও আমরা বলবো ভেক্টর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর। দেখো সবসময়ের জন্য দুটো ভেক্টরের ভেক্টর যোগফল যখন নির্ণয় করব, তখন দুটোর যোগফল একটা ত্রিকোণমিতিকভাবে যদি একটা জ্যামিতিকভাবে যদি একটা হচ্ছে ত্রিভুজ অথবা একটা সামান্তরিক তৈরি করে, সবসময়ের জন্য দুটো ভেক্টরের একই দিকে ক্রিয়ারত দুটো ভেক্টরের যোগফল হচ্ছে ত্রিভুজ সূত্র অনুযায়ী তৃতীয় বাহু হবে এবং সেটা বিপরীত দিকে হবে। এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তাহলে এখানেও যা এখানেও তা। তাহলে ডিফারেন্স কি ভাই? ডিফারেন্স অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল অনুযায়ী তখন উপাংশের মান কম বেশি হবে। যেমন এখানে দুটোর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, বাট এখানে কত ডিগ্রি? এখানে কোণটা হচ্ছে এটা। দুটো ভেক্টরের এক্স এদিকে যাচ্ছে আর ওয়াই এদিকে যাচ্ছে, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এবং এই কোণের যোগফলটা কত ভাই? এই কোণের যোগফলটা হচ্ছে এই আলফা এবং বিটার যোগফলের সমান। তাহলে দিস অ্যাঙ্গেল ইজ আলফা প্লাস বিটা। এই কোণটুকু কতটুকু? আলফা প্লাস বিটা। ওকে, এখন এই অনুযায়ী আমরা তখন উপাংশগুলোকে পেয়েছিলাম কত? এক্স সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, ওয়াই সমান সমান আর সাইন আলফা আপন সাইন আলফা প্লাস বিটা। এখন এই অনুযায়ী করতে গেলে সমস্যা কোথায়? খুব বেশি সমস্যা নাই। তা দেখো এটাকেই জাস্ট এরকম করে দিয়েছে। আমরা কি এই বাহুটা সোজা, এই বাহুটাও সোজা, তাহলে এক্সও সোজা হয়ে গেছে অনুভূমিক বরাবর, ওয়াইও ঠিক উলম্ব হয়ে গেছে। এরকম হলে পারে চিত্রটা ঠিক এরকম ধারণ করবে। তখন আলফা প্লাস বিটা এর যোগফলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। না হয় এটাকেই আবার তাহলে আমরা একটু টান দিয়ে সোজা করি। এক্সটা এবার কীরকম হবে? এক্সটা হবে এরকম সোজা, ওয়াইটা কীরকম হবে? ওয়াইটাও হবে এরকম সোজা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাদের মধ্যবর্তী কোণ এবার 90 ডিগ্রি, ঠিক আছে? আর এইখানে ছিল আসলে মূল ভেক্টরটা, মূল ভেক্টর যাকে আমরা উপাংশে বিভাজিত করব, সেটা হচ্ছে এটা।
এইখানে হচ্ছে মূল ভেক্টরের সঙ্গে ধরে নাও এক্সের ডিরেকশান বোঝাতে এইটা থিটা, এটা হচ্ছে থিটা। কিন্তু এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী কোণ তাহলে কত ডিগ্রি? এখানে যদি বলি থিটা হচ্ছে আর এবং এক্সের মধ্যবর্তী কোণ, লব্ধি এবং অনুভূমিক যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট যদি আমরা ডিরেকশানের কথা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের কথা বলি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেটাকে আমরা আলফা নামে ডাকতে পারি। সেটা কার কার মধ্যে? ভেক্টর এক্স এবং ভেক্টর ওয়াইয়ের মধ্যে কোণ। এখানেও দেখো আগে ছিল ভেক্টর এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোণ, এখানে কত ছিল? এই আলফার মানটা ছিল, এখানে দেখো এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোণটা ছিল সেই কোণটা ছিল আলফা প্লাস বিটা। আর এবারে এইখানে যেটা এঁকেছি সেখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী যে কোণটা এঁকেছি সেটা হচ্ছে আলফা প্লাস বিটায় যদি বলো সে আলফা প্লাস বিটার মানটা কতটুকু হয়ে গেছে? 90 ডিগ্রি, এক্স্যাক্টলি 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি লিখে দিলাম। এই যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তখন এই ভেক্টর এবং এই ভেক্টরকে আমরা বলবো লম্ব উপাংশ কি মূল ভেক্টরের। কিভাবে? দেখো এই ভেক্টরকে যদি আমরা প্যারালাল ট্রান্সফরমেশন ঘটিয়ে ওয়াইকে যদি ঠিক এখানে নিয়ে যাই, মানে সমান মান এবং সমান কোণ, তাহলে সমান পরিমাণ উচ্চতা নিলাম, আচ্ছা একটু বাঁকা বাঁকা হয়ে আছে, সমান পরিমাণ উচ্চতা নিলাম এবং দেখো ভূমির সঙ্গে এখানে 90 ডিগ্রি কোণে ছিল, এই কোণটাও কত ডিগ্রি? এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো ওয়াই। তখন দেখো যে দুটো উপাংশে তাহলে ভাগ হলো, মূল ভেক্টরটা একটা হচ্ছে মূল ভেক্টর হচ্ছে একটা এক্স এবং একটা ওয়াই, এরকমভাবে ভাগ হয়েছে। মূল ভেক্টরটা যদি এত বড় হয় তাহলে মনে রাখবা যে ওখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে যত বড় বা যতটুকু জায়গা দখল করবে ঠিক ততটুকুই হচ্ছে অনুভূমিক উপাংশ। এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে যতটুকু জায়গা দখল করবে সেটাই হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এই জায়গা থেকে আমরা থিওরিটিক্যালি এখানে আসার চেষ্টা করি। এটা তো জ্যামিতিকভাবে দেখলাম, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি। এবার আমরা একটু তাহলে থিওরিটিক্যাল অ্যানালাইসিসে আসে। এক্স সমান সমান কত হবে এবং ওয়াই সমান সমান কত হবে? দেখো ভাই, এক্স সমান যদি আমরা লিখি তাহলে এক্স সমান সমান পাবো, এক্স সমান এই চিত্র অনুযায়ী লিখছি বা এই চিত্র অনুযায়ী, তাহলে এক্স সমান সমান আর সাইন বিটা আপন কত? সাইন আলফা প্লাস বিটা। আলফা এবং বিটার যোগফলটা কত? 90 ডিগ্রি। তাহলে আলফা এবং বিটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত? 1। দ্যাট মিনস এক্স সমান সমান কত পাচ্ছি? আর সাইন বিটা। বিটা দিয়ে যদি লিখি তাহলে এটা হবে আর সাইন বিটা। একটা সমীকরণ দাও। যদি ওয়াই সমান লিখি তাহলে কত হবে? আবার আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে পরে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে এটা হবে ওয়াই সমান সমান আর সাইন আলফা। দেখো এখানে কিন্তু একটা আলফা দিয়ে লেখা আছে, একটা বিটা দিয়ে লেখা আছে। এই জায়গাতে এইখানে তুমি হচ্ছে ঠিক বুঝতে পারছো না যে একটা মাত্র যদি কোণ দেয়া থাকে তাহলে সে কোণের মানটা এক্স অক্ষ সে কোণের মান অনুযায়ী এক্স অক্ষ বরাবর ভেক্টরের উপাংশ কত হবে, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের উপাংশ কত হবে। এটা তুমি বুঝতে পারছো না। তাহলে আমরা এটাকে একটু ইউনিফাইড করি, হয় শুধু আলফা দিয়ে নির্ণয় করব অথবা শুধু বিটা দিয়ে নির্ণয় করব, শুধু আলফা দিয়ে অথবা শুধু বিটা দিয়ে নির্ণয় করব। এইখানে দেখো আমরা তাহলে এই জায়গা থেকেই আরও একটু সামনের দিকে চলে আসি। এবার সহজ পদ্ধতির দিক থেকে যেতে থাকি। ক্লাস 10, 9, 10 চলে আসো। ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি ওইগুলোতে আমরা যা শিখেছিলাম, একটা সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাকে যদি আর বলি, ওইখানে যে লব্ধি ভেক্টর রেখেছিলাম ওই রকম। এটাকে ধর নাও অনুভূমিক, এই বাহুটাকে বললাম এক্স, উলম্বকে বললাম, তাহলে ভূমি এক্স, লম্ব হচ্ছে ওয়াই। এখানে যদি অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে দেখো 90 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্মকোণের এই বিপরীত বাহুটা হচ্ছে লম্ব।
এই জায়গা থেকে যদি আমরা কস এবং সাইনের অনুপাত বের করি তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ভাগ অতিভুজ, তার মানে ওয়াই ভাগ আর। দেন তুমি যদি ওয়াই সমান সমান চাও তাহলে কত হবে আর সাইন থিটা। আবার যদি কস অনুপাত দিয়ে নাও, কস থিটা সমান সমান একই কোণ দিয়ে এবার আমরা কস অনুপাত বের করি, তাহলে ভূমি ভাগ অতিভুজ এক্স ভাগ আর, অতএব এক্স সমান সমান হবে আর কস থিটা। তাহলে এই জায়গা থেকে দেখছি যে যদি এই কোণটাকে বিবেচনা করে আমরা এই ত্রিকোণমিতিক একটা সমাধান নিয়ে আসি কোণের অনুপাতগুলো দিয়ে, তাহলে ভূমির মানটা পাবো সবসময়ের জন্য অতিভুজ ইন্টু কস থিটা, আর লম্বটা পাবো অতিভুজ ইন্টু সাইন থিটা। এটা তাহলে ভূমি আর এটা হচ্ছে লম্ব। এখান থেকে কি বলতে চাই, এটাকে আমরা ঠিক ওটার সঙ্গে তুলনা করতে চাই। যখন দুটো ভেক্টরকে এরকমভাবে একটা ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি বলি, মূল ভেক্টর এরকম, সে ভেক্টরকে যদি ভেক্টর আর লিখি, তার একটা অনুভূমিক উপাংশ চাই, তার একটা উলম্ব উপাংশ বের করতে চাই। অনুভূমিক উপাংশ, দেখো ভাই একটা কথা মনে রাখবে তোমরা, যে মূল ভেক্টরে যদি উপাংশ বের করি তাহলে উপাংশ কোনো দিনের জন্যই ওই ভেক্টর ছাড়া স্কেলার হওয়ার কথা না। মূল ভেক্টরটা যদি বল রাশি হয়ে থাকে তাহলে পরে মানে উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ যে ভাগ করব, অর্থাৎ যেরকমভাবেই উপাংশ ভাগ করি সেই উপাংশগুলো কি হবে, বল হবে। মূল ভেক্টর বেগ হলে উপাংশগুলো বেগ হবে। অতএব উপাংশ বের করার পর তুমি যখন একক বসাবা তখন কি মূল ভেক্টর যে এককে দেওয়া থাকবে সে একক বসিয়ে দিবে, হ্যাঁ নিশ্চিন্তে বসাবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই উপাংশগুলো কিন্তু ভেক্টর ছাড়া স্কেলার হয় না, কি হয়, ভেক্টরই হয়। কিন্তু আমরা এখানে সাধারণত বের করি কি তার মান, ওই ভেক্টরটার মান, এজন্য সাধারণত শুধু এক্স দিয়ে শুধু ওয়াই দিয়ে লিখি। কিন্তু আমি যদি বলি তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ওকে। তাহলে দিস ইজ এ ভেক্টর এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। সেই ভেক্টরটা ধর নাও ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে। কত কোণ করে আছে, ভূমির সাথে থিটা কোণ করে আছে। তাহলে ভূমির সঙ্গে যদি থিটা কোণ করে থাকে তাহলে এবার তুমি এই ওয়াইকে প্যারালাল ট্রান্সফরমেশন ঘটিয়ে যদি এই বরাবর নাও এবং তার ডিরেকশন যদি ঠিক রাখো তাহলে এদিকে ওয়াই, ভেক্টর ওয়াই, আর ভেক্টর এক্স ছিল এদিকে, ওকে, ভেক্টর এক্স ছিল এদিকে। এবার দেখো ভেক্টর এক্স এবং ভেক্টর ওয়াইয়ের যে যোগফল সেটা কি ভেক্টর আর ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে এখানে ভেক্টর এক্স প্লাস ভেক্টর ওয়াই ইজ ইকুয়াল টু আর, এটা নিয়ে সন্দেহ নাই, এটা বরাবরই লিখে আসছি। এবার দেখো এইখানে তুমি যদি বলো ঠিক এরকমভাবেই সমাধানটা করতে পারো। কিভাবে, তাহলে এক্স উপাংশের মান কত হবে, যদি ভেক্টর এক্সের কথা বলো তাহলে ভেক্টর এক্সটা হবে ভেক্টর আর ইন্টু কস থিটা। যদি ভেক্টর ওয়াইয়ের কথা বলো তাহলে ভেক্টর ওয়াই কত হবে আর ইন্টু সাইন থিটা। ঠিক এটার অনুরূপ হবে ভেক্টর ওয়াই সমান আর ইন্টু সাইন থিটা, ভেক্টর এক্স সমান সমান আর ইন্টু কস থিটা। বুঝতে পেরেছো, ভেক্টর এক্স সমান এটা। ব্যাপারটা হচ্ছে যে তারপরে যদি এবার আমি চিন্তা করি তাহলে এখানে শুধু ভেক্টর না লিখে যদি শুধু মান দিয়ে লিখি তাহলে এক্স সমান সমান হবে আর ইন্টু কস থিটা, আর ওয়াই সমান হবে আর ইন্টু সাইন থিটা। এটা অলওয়েজই সত্য। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এক্স সমান সমান আর সাইন বিটা আর এক্স ওয়াই সমান সমান আর সাইন আলফা। একটা আলফা দিয়ে একটা বিটা দিয়ে, একটা আলফা দিয়ে এবং একটা বিটা দিয়ে। তো এর দুটোকে যদি আমরা আলফা বা দুটোকেই বিটা দিয়ে লিখি তাহলে কীরকম হয়। তো এখানে একটা সিঙ্গেল কোণ দিয়েছিলাম কার মধ্যে, ভেক্টর এক্স এবং আর, মানে এটা হচ্ছে আসলে লব্ধি এবং একটা ভেক্টরের মধ্যে। এটাকে যদি থিটা বলো আর এইটাকে যদি তুমি বলো ফাই, আসো এটাকে যদি থিটা বলো আর এটাকে যদি বলো ফাই, তাহলে সেই সাপেক্ষে যখন আমরা লিখব, একটাকে থিটা বললাম আর একটা বললাম ফাই, আচ্ছা তখন যদি আমরা চাই তাহলে এটা লিখতে পারি অতএব তুমি যদি ফাই দ্বারা লিখো
তাহলে তখন এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, এবং এই বরাবর যেটা সেটা হবে লম্ব, মানে এইখানে যদি ই করো তাহলে এটা হবে লম্ব। তাহলে এটা এক্সের অনুরূপ ভেক্টর, মানে ভেক্টর এক্স। তখন দেখো এটা মনে রাখবো যে একটা ত্রিভুজে সবসময়ের জন্যই ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ যেটা, লম্ব যখন আঁকি লম্বের বিপরীত দিকে থাকবে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ কার কার মধ্যে থাকবে, সবসময় ভূমি এবং অতিভুজের মধ্যে। তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে তুমি যেভাবেই আঁকো, সমকোণী ত্রিভুজ যদি আঁকো তাহলে তো একটা কোণকে 90 ডিগ্রি করতে হবে, মানে লম্ব আঁকতে হবে। লম্বের বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটা সূক্ষ্মকোণ হবে, 90 ডিগ্রির চেয়ে কম হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি নিয়ে ফেলেছো, তাহলে বাকি দুইটার যোগফল কী হতে হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, দুটোর যোগফল 90 ডিগ্রি হলে একটা যদি 1 ডিগ্রিও হয় তাহলে আরেকটা কত ডিগ্রি হবে, 89 ডিগ্রি। কখনোই 90 ডিগ্রি হতে পারবে না। তো এইখানে যে সূক্ষ্মকোণটা হবে তার দেখো যে সবসময়ের জন্য সন্নিহিত বাহু দুটোর মধ্যে একটা হবে অতিভুজ, একটা হবে ভূমি। তাহলে এবারে ভূমিকে, এবারে ভূমি ওয়াই উপরের দিকে আছে বলে তার সবসময় লম্ব বিবেচনা করব তা না। এখানে যদি অ্যাঙ্গেলটা, এটাকে যদি অ্যাক্টিভ অ্যাঙ্গেল বলো, এটা যদি এই লব্ধি এবং হচ্ছে এই ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো, তাহলে এটাকেই তখন ভূমি বিবেচনা করতে হবে। তখন তুমি কি করবা, এটা যদি ভূমি হয় তাহলে নিশ্চয় ওই জায়গাটাকে এরকম পাবো, ওয়াই ইজ ইকুয়ালস টু কস আর কস ফাই। এবং এটাকে যদি বলি তাহলে পরে এটা তখন কত পাবো, এই এক্স উপাংশটা, এটা তখন কিন্তু দেখো এটা যদি ভূমি হয় তার সঙ্গে 90 ডিগ্রি কোণে যে উপাংশটা সেটা কি উলম্ব উপাংশ। তখন এক্স সমান পাবো আর কস আর সাইন ফাই। দেখো এই অ্যাঙ্গেল অনুযায়ী তাহলে একবার এক্সের সঙ্গে দেখো কস থিটা, একবার আবার এক্সের সঙ্গে দেখো সাইন ফাই, কিন্তু দুটোর ভ্যালুই সমান হওয়ার কথা। একটাই ভেক্টরকে আমরা একবার এদিকে উপাংশে বিভাজিত করেছি থিটা কোণে, একবার করেছি কি ফাই কোণে, একবার থিটা কোণে একবার ফাই কোণে। তো এইটা তো একটা নির্দিষ্ট ভেক্টর, তাহলে পরে এই ওয়াইয়ের মান এবং এক্সের মান চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। তাহলে এই এক্স এবং এই এক্স দুটো কী হওয়ার কথা, অবশ্যই সমান হবে। তাহলে পরে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে, তাহলে কি আমরা বলবো যে এটা ভুল হয়েছে, না। ওইখানে যেমন সাইন বিটা আর সাইন আলফা দিয়ে দেখছিলাম, ওই দুটোকে আমরা একটা ইউনিফর্ম পর্যায়ে নিয়ে যাব, ঠিক আছে, ইউনিফাইড অবস্থায় নিয়ে যেতে চাই। মিশিয়ে দিয়েছি, আসলে জায়গা ছোট, আসবো আমরা আবার আসবো। দেখো তাহলে এক্স এবং এ এক্সের মান যে সমান, এটা বিবেচনা করে যদি আমরা লিখি, দেখো খুব সহজেই আমি এটা করতে পারি। এক্স সমান সমান কি পেয়েছি, আর কস থিটা সমান কি আর সাইন ফাই, বা তুমি তাহলে আর কস থিটা সমান সমান আর সাইন ফাই, এটাতে আমি যেতে চাই, তাই না, এটা সমান, এটাতে আমি যেতে চাই। তাহলে এক্স সমান সমান ছিল আসলে আর কস থিটা, আর কস থিটা, বা আমি এটাকে লিখলাম আর কস থিটা। দেখো এইটুকু হচ্ছে থিটা মান, আর এটুকু পুরোটা হলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি যে 90 ডিগ্রি মাইনাস ফাই, থিটা সমান সমান কতটুকু হবে, 90 ডিগ্রি থেকে ফাইয়ের মানটুকু বাদ দিলেই তো থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস ফাই, কস 90 ডিগ্রি মাইনাস ফাই। যখনই সাইন বা কসের অনুপাত 90 ডিগ্রির সঙ্গে রিলেট হবে তখন এই উপাংশ, এই ইয়াটা কি অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, সাইন কসে চলে যাবে, কস সাইনে চলে যাবে। কেন, এটা সাইন ওয়েভ এবং কস ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 90 ডিগ্রি। তোমরা চাইলে এটা এবং কোয়াড্রেন্টের ব্যাপারে আলোচনা করেছিলাম। দেখো এইখান থেকে যদি কোনো জিনিস চলা শুরু হয়, বা এখান থেকে ভূমি থেকে 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কত, 0। তাহলে এইখানে এইটা 0, ভূমি বরাবর পড়ে থাকলে 0 ডিগ্রি, তখন এটা যদি সাইন, এবার সাইন 90 ডিগ্রির মান কত, 1, কিন্তু কস 90 ডিগ্রির মান কত, 0। তার মানে কস, এখানে যখন সাইন, একটু দ্রুত বলতে গেলে সমস্যা, এখানে দেখো যে সাইন যখন 0 ডিগ্রি তখন ভ্যালুটা এখানে, সাইন এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে, সাইনের ক্ষেত্রে। বাট কসের ক্ষেত্রে যদি বলো তাহলে কসের কিন্তু এটা 0 ডিগ্রির ভ্যালু। তাহলে কস এবং সাইনের মধ্যে ডিফারেন্স কত ডিগ্রি, 90 ডিগ্রি কম বেশি, ঠিক আছে। এই কস এবং সাইন ওয়েভের মধ্যে 90 ডিগ্রি কম বেশি। এজন্য যখনই কস 90 ডিগ্রি থেকে কোনো ভ্যালু নেবা, যদি এখান থেকে নাও, কস 90 ডিগ্রি মানে কত, 0 ডিগ্রি মান 1,
আর এটা cos 90 ডিগ্রি, কত cos 90 ডিগ্রি, কত মান 0। এই cos 90 ডিগ্রির মান 0, কিন্তু sin 0 ডিগ্রির মান 0। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত 90 ডিগ্রি, ফেজ ডিফারেন্স। এজন্য এই অনুপাতটা চেঞ্জ হয়, তোমাদের অনেকেরই জানার কথা, ম্যাথমেটিক্সে জানবা। এখানে তাহলে দেখো অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কত হবে, এটা সাইন করে দেব, তাহলে আর সাইন কি করব ফাই। এবার 90 ডিগ্রি মাইনাস ফাই মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে আর সাইন ফাই। তাহলে দেখো ফাইনালি এসছে তো আর সাইন ফাই, তাহলে আর কস থিটা থেকে আমরা আর সাইন ফাই পাই। অতএব এই জিনিসটা হচ্ছে এক্স সমান সমান আর সাইন ফাই সমান সমান আর সাইন থিটা, এটা ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে নিলাম না এই অ্যাঙ্গেল দিয়ে নিলাম, এই কোণ না এই কোণ দিয়ে তুমি কাজ করছো ব্যাপার না, উপাংশ সবসময়ের জন্য কি পাবা সমান। আবার তুমি যদি বলো তাহলে পরে অয় সমান সমান যেমন আর সাইন থিটা উলম্ব বরাবর উপাংশটা, তেমনি আবার অয় সমান সমান যখন তুমি এই কোণ দিয়ে নিবা তখন কি হবে সেটা ভূমি আর কস ফাই, এই দুটোর মানে কি হবে, এটা ভূমি যখন বলবা ফাই কোণ দিয়ে যখন ভূমির মান, তখন থিটা কোণ দিয়ে উলম্বের মান, বাট দুটোই কি হবে সমান হবে। থিটা কোণ দিয়ে যখন ভূমির মান, তখন এই থিটা কোণ দিয়ে ধরো থিটা কোণ দিয়ে যখন ভূমির মান, তখন এই দেখো যে ফাই কোণ দিয়ে এটা উলম্বের মান, কিন্তু এই দুটো কি হবে সমান হবে। বুঝতে পেরেছ? এবার তাহলে আমরা ওই জায়গাতে আসি যে একটা আর সাইন আলফা ছিল, একটা আর সাইন বিটা ছিল, দুটোই কিন্তু সমান ভ্যালু দিবে, আর সাইন আলফা আর আর সাইন বিটা। এবার ওই কোণ দুটোকে যদি এরকম বলি, আলফা প্লাস বিটার মানটা কত ছিল 90 ডিগ্রি, একটা আলফা আর একটা বিটা, আলফা আর বিটা কীরকম হবে ব্যাপারটা। তাহলে হবে দেখো x সমান সমান এক্স্যাক্টলি যদি লিখি তাহলে x সমান সমান কত হবে, যখন অনুভূমিক উপাংশ নিব তখন ছিল আর সাইন আলফা কোণের সাপেক্ষে নিয়েছি আলফা, যখন y সমান সমান নিব তাহলে পরে যদি আলফা কোণের সাপেক্ষে নিই তাহলে পরে কত হবে আর, ভুল হয়েছে, যদি আলফা কোণের সাপেক্ষে নিই তাহলে এটা হবে কস আলফা, যদি এটা নিয়ে তাহলে পরে হবে আর সাইন আলফা। ঠিক আছে, এবার এই x সমান সমান যদি আমি বিটার সাপেক্ষে লিখি তাহলে কত লিখতে পারবো, x সমান সমান বিটার সাপেক্ষে যদি লিখি তাহলে x সমান সমান আর কজ আলফা ইজ ইকুয়াল টু আর কজ 90 ডিগ্রি মাইনাস আলফা, যদি করি কত ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস আলফা, কোনো অসুবিধা আছে, সরি আলফা এ কোণ, তাহলে সরি 90 ডিগ্রি মাইনাস বিটা হবে, হ্যাঁ এ কোণ সমান সমান কতটুকু, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে বিটা যদি বাদ দিই তাহলে পরে কী হবে সেটা আলফার সমান হবে, তাহলে আলফা সমান সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা। 90 ডিগ্রি মাইনাস বিটা মানে এখানে তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে সেই আগের মতোই, তাহলে হবে আর সাইন বিটা, ফার্স্ট কোয়াড্রেন্ট বলে পজিটিভ। তাহলে x সমান সমান যদি আর কস আলফা লিখি বা আর সাইন বিটা লিখি দুটোই ভ্যালিড, তাহলে আমরা লিখব x সমান সমান আর সাইন বিটা সমান সমান আর কস আলফা। তোমাদের এটা খুব সহজেই বুঝতে পারার কথা। একই প্রসেসে যদি আমরা আসি y সমান সমান যদি নির্ণয় করি তাহলে কীরকম হবে, y সমান সমান নির্ণয় করতে চাই আর সাইন আলফা, আর সাইন আলফা মানে কত, দেখো সাইন আলফা, তাহলে এই কোণটা আমরা যদি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখে দিই তাহলে পরে তো আলফা লিখতে পারি, দেখো তাহলে এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি থেকে বিটা বাদ দিলে কি আলফা কোণ পাওয়া যাবে। তাহলে কি হচ্ছে ফাইনালি এখানে যদি বলি তাহলে y সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, মানে অনুপাত চেঞ্জ হয়ে যাবে, 90 ডিগ্রির যদি বিজোড় অনুপাত থাকে 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি, 90 ডিগ্রি বিজোড় অনুপাত কত 90 ডিগ্রি 270 ডিগ্রি বা 90 ডিগ্রির আরও 5 গুণ 7 গুণ 9 গুণ, তখন কি অনুপাতটা চেঞ্জ হবে।
হ্যাঁ, তখন ভূমি চলে আসবে লম্ব বরাবর, লম্ব চলে যাবে ভূমির দিকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি কস বিটা, আর কস বিটা। ওকে, আর কস বিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান আর কস বিটা সমান সমান কী ছিল আগে, আর সাইন আলফা। তাৎপর্য কি, এত কিছু লিখলাম, এবার মূল গল্প বলি আমরা। এর কথা হলো যে অনুভূমিক উপাংশটা যদি আমরা নিই আলফা কোণের সাপেক্ষে তখন এটা ভূমি, বিটা কোণের সাপেক্ষে যদি নিই তখন এটা লম্ব। ভূমির সঙ্গে সবসময়ের জন্য ত্রিকোণমিতিক অনুপাতে আমরা দেখেছিলাম কস থাকবে, উলম্বের সঙ্গে সবসময়ের জন্য কি থাকবে সাইন। যখন আলফা কোণ বিবেচনা করেছি তখন এক্স হচ্ছে ভূমি, আলফা কোণ বিবেচনা করেছি তখন এক্স হচ্ছে ভূমি। দেখো সে অনুযায়ী আলফা কোণ যখন বিবেচনা করব তখন এক্স হচ্ছে ভূমি, এবং দেখো ভূমির মান হিসেবে তখন এটা কি পাবো আর কস আলফা, মূল ভেক্টরের সঙ্গে কি কস অনুপাত গুণ। যখন বিটা কোণ বিবেচনা করব তখন ওয়াই কিন্তু ভূমি আর এক্স কিন্তু লম্ব, লম্বের সঙ্গে সবসময় কোন অনুপাত গুণ থাকবে, সবসময় কি গুণ অনুপাত গুণ থাকবে সাইন অনুপাত। তাহলে দেখো যখন বিটা কোণ বিবেচনা করেছি তখন এটা লম্ব, ওই এক্সে কিন্তু আর ভূমি না, তখন কি লম্বের মতো লম্ব উপাংশ, এবং লম্ব উপাংশ বলে তখন কি সাইন। আবার যদি আমরা বলি ওয়াইয়ের কথা, যখন আলফা কোণ বিবেচনা করব এটা তখন ভূমি, এক্স তখন ভূমি, ওয়াই তখন লম্ব। তাহলে দেখো যে তখন কিন্তু এটা কি ছিল লম্ব হিসেবে সাইন। যখন এই বিটাকে আমরা কোণ বিবেচনা করব তখন এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির সঙ্গে কি থাকবে এটা কিন্তু একবার বের করেছি। তাহলে দেখো এই আলফাকে যখন ভূমি বিবেচনা করব তখন এটা কি লম্ব, লম্বের সঙ্গে থাকবে সাইন অনুপাত, সাইন অনুপাত গুণ আছে। এবার বিটাকে যদি কোণ অনুপাত করি তাহলে এটা কি ভূমি, ভূমির সঙ্গে কি কস অনুপাত, কস অনুপাত আছে। এই হচ্ছে কথা। তাহলে এক্স ওয়াই এটা ব্যাপার না, শুধুই যে এক্স লেখা থাকলে সেটাকে ভূমি বলবো সেটা না, এটা কোণের কোন জায়গাতে অবস্থান করছে সে অনুযায়ী আমরা। তাহলে একেবারে সিঙ্গেল যদি একটা শর্টে বলি, একেবারে ফ্রেশ একটা কথা, দিস ইজ ভেক্টর 20 নিউটন, দেয়ার ইজ এ কম্পোনেন্ট এক্স, অ্যানাদার কম্পোনেন্ট ইজ ওয়াই। এটা আর একটু বড় করো, কারণ এই ভেক্টর যত বড় হবে মিনিমাম তত বড় হবে। অ্যানাদার কম্পোনেন্ট ওয়াই। আচ্ছা, তাহলে এইখানে যদি কোণটা দেওয়া হয়, কোণটা দেওয়া হলো ধরে নাও 30 ডিগ্রি। এবার তোমাকে যদি এক্স এবং ওয়াই বের করতে বলে, কি বের করতে বললো এক্স এবং ওয়াই বের করতে বললো, তখন তুমি এক্স সমান সমান কত লিখবা, ভেক্টর এক্স এর মান হচ্ছে, তাহলে এই মূল ভেক্টর এটাকে যদি আর নামে ডাকি তাহলে আর কস 30 ডিগ্রি, ভাই ভুল হয়ে গেছে তাই না, আর কস 30 ডিগ্রি হবে না, কারণ এইটাকে এবার 30 ডিগ্রি ধরেছে মানে কি এই ওয়াইটাই ভূমি আর এটাই হচ্ছে লম্ব, আর ভূমির অনুপাতটা সবসময় কস থাকবে, তো এটা তো এবার লম্বের মতো লম্ব উপাংশ। তাহলে কি হবে এক্স সমান সমান হবে অ্যাকচুয়ালি আর সাইন 30 ডিগ্রি, এটা বের করলে ঠিক আছে। তাহলে আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 20, তাহলে 20 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান 1/2, তাহলে 20 × 1/2 মানে 10। এটা যদি নিউটন হয় তাহলে এটারও একক হচ্ছে নিউটন। ওকে, আর এটাকে যদি বলে তাহলে এবার কিন্তু এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির সঙ্গে কি থাকবে কস 20 কস কত ডিগ্রি 30 ডিগ্রি। কী হবে ফাইনালি রেজাল্টটা হবে 20 × cos 30 ডিগ্রি মানে কত √3/2, আচ্ছা তাহলে 10√3। এবার কথা হচ্ছে অনুভূমিক এবং উলম্ব দুটো উপাংশের যোগফল সবসময়ের জন্য কত হবে মূল ভেক্টরের সমান। অনুভূমিক এবং উলম্ব দুটো ভেক্টরের যোগফল হবে সবসময় মূল ভেক্টরের সমান।
তার মানে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর, এরকম না ভাই, দিস ইজ রং। এটা কিন্তু ভেক্টরদ্বয়ের মান কখনো এইভাবে হয় না। একটা ভেক্টরের মান বের করতে গেলে অবশ্যই এখানে কিন্তু রুট চলে আসে, ঠিক আছে? একটা ভেক্টরের মান বের করতে গেলে অবশ্যই ওভার রুট চলে আসে। এটা যদি ভেক্টর যোগ হতো তাহলে এরকম হতো, ভেক্টর এক্স প্লাস ভেক্টর ওয়াই ইজ ইকুয়াল টু আর। বাট মান যখনই হয় তখন কিন্তু এ পদ্ধতিতে না, আমরা জানি এখানে যদি ভেক্টর ওয়াই ধরে নিই, এটা ভেক্টর ওয়াই, এটা ভেক্টর এক্স, তাহলে ভেক্টর এক্স এবং ভেক্টর ওয়াই সবগুলোর মান যদি বলি, ভেক্টর আর এর মান আর, ভেক্টর ওয়াই এর মান ওয়াই, ভেক্টর এক্স এর মান এক্স, ডিরেকশানগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমরা মানগুলো চিন্তা করলাম। তখন যদি বলি তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই আর অতিভুজের মানটা পেতে চাই তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কী হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, দেন অতিভুজ সমান সমান ওভার রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে মান যদি পেতে চাও তাহলে পরে এইভাবে বের করতে হবে। ওকে, এ হচ্ছে কথা। তাহলে দুটো ভেক্টরের মানের যোগফলও কিন্তু সবসময়ের জন্য কি হতে হবে, মূল ভেক্টরের সমান। কারণ মানের যোগফলটা বের করতে হলে এভাবে বের করতে হবে। তাহলে এভাবে তুমি যদি যাও কত হবে দেখি, এভাবে গেলে কত হয় একবার দেখে নাও। এই যে মান দেয়া আছে সে দুটো যোগ করলে যে এত হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের মানটা কত পেয়েছি 10 প্লাস ওয়াইয়ের মানটা 10√3, তার উপর একটা স্কোয়ার লাগাও, স্কোয়ার করলে 100 প্লাস এটা কত হবে 100 × 3 মানে কত 300। আচ্ছা, তাহলে কত হবে টোটালে 400-এর উপর একটা রুট করলে কত হয় রে ভাই 20। দেখো মূল ভেক্টর কত ছিল 20 নিউটন। তাহলে দুটো ভেক্টরের যদি মানকে আমরা যোগ করি, মানকে যোগ করা মানে হচ্ছে তাদের বর্গ করে যোগ করে তাকে রুট করা, তাহলে মূল ভেক্টরের সমান হবে। এটা অলওয়েজে এরকম হয়। এই জিনিসগুলো দেখো খুবই সহজ একটা কনসেপ্ট বলে এলো পাথাড়ি বলে গেলাম। ভেক্টর উপাংশে বিভাজন হচ্ছে সবচেয়ে সহজ কনসেপ্ট। এখন এইখান থেকে সৃজনশীল কোথায় আসবো, সৃজনশীল। আচ্ছা, সৃজনশীল মানে হলো যে তোমার বেসিক ধারণাটাকে একটু ভিন্ন দিকে প্রবাহিত করা, একটু গভীরে, একটু গভীরে বলতে গিয়ে কেমন যেন মানে একটা কথা মনে পড়ে গেল, কোশ্চিন সোজা, পরীক্ষার কোশ্চিন সোজা মানে কি ভাই, পরীক্ষার কোশ্চিন সোজা মানে সাধারণত আমরা যে টপিকগুলো বা যে প্রশ্নগুলো টার্গেট করি সেইগুলো দিয়ে যখন কোশ্চিনটা ভরানো থাকে তখন কোশ্চিন হয় সোজা। কিন্তু তার তুলনায় সহজ সহজ টপিক এবং সহজ জিনিস যদি থাকে, আমি প্র্যাকটিস করিনি, আমি আগে দেখিনি, আমি এগুলো সলভ করে অভ্যস্ত না, বাট জিনিসটা সহজ, তখনই এটা হয়ে যাবে কঠিন। তাহলে কঠিন বা সহজ জিনিসটা হচ্ছে আপেক্ষিক, এটা একটা রিলেটিভ ব্যাপার। এইখানে দেখো যে একটা নির্দিষ্ট লেভেলের মানে একটা নির্দিষ্ট প্যাটার্নে আমরা চলাফেরা করি, তার তুলনায় যখন উপরের দিকে মানে হালকা মানে সহজ যদি দিয়ে দেয় সেটাও আমার কাছে কঠিন, তার তুলনায় গভীরে যদি দিয়ে দেয় সেটাও আমার কাছে কঠিন। এজন্য কঠিনের কোনো সংজ্ঞা নাই। তবে সৃজনশীল হয় সবসময়ের জন্য আমরা যে ওয়েতে চিন্তা করি এটা গতে থাকে, আর এখান থেকে একটু ভিন্ন চিন্তাটা হয় ঘতে থাকে, হয় উপরের দিকে দিবে অথবা নিচের দিকে। তো আমরা আসি ঘতে আসি, সৃজনশীল আসি, উচ্চতর দক্ষতায় আসি। তাহলে একটা ভেক্টরকে যদি দুটো লম্ব উপাংশে ভাগ করি তাহলে অলওয়েজই ভূমি বরাবর যেটা উপাংশ সেটা যদি বলি তাহলে ভূমি উপাংশ এক্স নামে যদি লিখি তাহলে এক্স সমান সমান অলওয়েজই মূল ভেক্টরকে যদি আর নামে ডাকি তাহলে আর কস থিটা। যদি লম্ব উপাংশ বলি তাহলে লম্ব উপাংশ ওয়াই সমান সমান আর সাইন থিটা। এটা জানি তো ভাই, জানি তাহলে পরে তার কারেসপন্ডিং তো একটা চিত্র থাকা লাগবে। একটা কারেসপন্ডিং আমরা চিত্র দেই। দিস ইজ দ্য অরিজিনাল ভেক্টর আর, দিস ইজ ভেক্টর এক্স, দিস ইজ ভেক্টর ওয়াই।
কতটুকু উপাংশ যদি জ্যামিতিকভাবে বলি তাহলে কতটুকু পরিমাণ হবে এক্স আর কতটুকু পরিমাণ হবে ওয়াই, এটা কি উপরের দিকে যেতে যেতে একেবারে আকাশ পর্যন্ত ঠেকে যাবে? এদিকে কি যেতে যেতে একবারে কি দিগন্ত পর্যন্ত চলে যাবে এরকম না ভাই, এটা একটা কি আছে নির্দিষ্ট মাপ আছে। নির্দিষ্ট মাপ কি, এটা যদি ভেক্টর দুটো যদি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে তাহলে তারাকে নিয়ে একটা আমরা সামান্তরিক আঁকবো। এই সামান্তরিক আঁকলে কি হয়ে যাবে, সাধারণত এটা যদি 45 ডিগ্রি কোণে থাকে তাহলে এই সামান্তরিক আঁকলে কী হবে একটা বর্গ। আর এটা যদি ভিন্ন কোনো অ্যাঙ্গেলে থাকে, এই উপাংশ দুটো যদি ভিন্ন কোনো অ্যাঙ্গেলে থাকে তাও যদি আমরা একটা আঁকি তাহলে সাধারণ সামান্তরিক হবে, জাস্ট প্যারালেলোগ্রাম বলতে যা বোঝায় সেরকম হবে। এখন এই উপাংশটা হবে সবসময় এখান থেকে একটা যদি লম্ব টানি তাহলে যতটুকু অংশ কাট করবে সেটা হবে এই এক্স বা ভূমি উপাংশ। এখান থেকে যদি ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি তাহলে যতটুকু অংশ কাট করবে সেটা হচ্ছে উলম্ব উপাংশ বা ভেক্টর ওয়াই। এটা বোঝার আরও সহজ পদ্ধতি আছে, ছায়া ফেলা পদ্ধতি। তুমি যদি এখান থেকে একটা টর্চ লাইট জ্বালাও, এরকম টর্চ লাইট দিয়ে কী করছে একটা আলো ফেলছে, তাহলে এই আলো যদি ফেলো তাহলে এটা একটা ভেক্টর বা একটা দণ্ড বা একটা লাঠি বা একটা হচ্ছে তুমি বাধা একটা তক্তা যাই বলো বা একটা দেয়াল, এর উপরে আলো ফেললে সাধারণত আলো কী হবে, এই জায়গা থেকে বাধা পেয়ে দেখা হলো এই জায়গা পর্যন্ত একটা শ্যাডো তৈরি হবে, এই জায়গাটুকুর মধ্যে একটা কী তৈরি হবে, শ্যাডো তৈরি হবে। এই যতটুকু জায়গার মধ্যে শ্যাডো তৈরি হলো এই এক্স অক্ষ বরাবর সে দৈর্ঘ্যের মাপটাকে বলবো আমরা অনুভূমিক উপাংশ। আবার যদি তুমি এই দিক থেকে একটা লাইট ফেলার ব্যবস্থা করো, এদিক থেকে ধর না আলো ফেলতেছ, তাহলে যখন এই অনুভূমিকভাবে আলোটা ফেলবো তখন এইখানে এই ভেক্টর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে এই বরাবর যতটুকু শ্যাডো পড়বে সেটা হচ্ছে কি, এই বরাবর যতটুকু শ্যাডো পড়বে সেটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে উলম্ব বরাবর যখন আলো ফেলেছিলাম এই ভেক্টরে বাধা পেয়ে অনুভূমিক বরাবর যে পরিমাণ শ্যাডো পড়েছে সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক বরাবর আলো ফেললে উলম্ব বরাবর যে পরিমাণ শ্যাডো পড়বে সেটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা এই পদ্ধতিতে বের করা যায়। কারণ তুমি আবার যদি কেউ মানে সেকেন্ড পার্ট বা হচ্ছে আলোর ব্যতিচার এগুলোর ব্যাপারে ধারণা থাকে তখন বলবে যে না ভাই এখান থেকে আলো ফেললে যতটুকু বাধা সে অনুযায়ী যে আলো এখানে এসে মানে এখান পর্যন্ত আলোকিত আর এদিকে অন্ধকার হবে, এটা তো না। আমরা জানি আলো ধারে বাধা পেয়ে কিছুটা অন্ধকারের দিকে বেঁকে যায়, মানে তো অন্ধকারের দিকেও কিছুটা আলো চলে আসবে, তাহলে তো এদিকে চলে আসবে শ্যাডো। আরে ভাই ওইটা সেকেন্ড ইয়ারে গিয়ে বা তুমি যদি ভালো জানো তাহলে পরে এটা বুঝবা যে জাস্ট এটা একটা কি বোঝানোর জন্য কনসেপ্ট, তাই না? হ্যাঁ, তো আসো আমরা বলি তাহলে এইখানে যে ভেক্টর আর, ভেক্টর এক্স, ভেক্টর ওয়াই আর একটা অ্যাঙ্গেল যদি হয় এক্স এবং আর এর মধ্যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা। নির্দিষ্ট পরিমাণ একটা যদি ভেক্টর থাকে তাহলে আমরা দেখছি অনুভূমিক উপাংশটা ওই ভেক্টরের সঙ্গে কস মান গুণ, উলম্ব উপাংশটা ওই ভেক্টরের সঙ্গে সাইন মান গুণ, এটাই হচ্ছে নিয়ম। ভেক্টরটা যদি নির্দিষ্ট হয় তাহলে অনুভূমিক বা উলম্ব উপাংশ এ দুটোই কার উপরে নির্ভরশীল, থিটার উপরে। এখন এই থিটা কিন্তু দুটোর ক্ষেত্রে সাইন থিটা বা দুটোর ক্ষেত্রে কস থিটা না, তাহলে অনুভূমিকটা কস থিটার উপর নির্ভরশীল, উলম্বটা সাইন থিটার উপর নির্ভরশীল। এখন সাইন থিটা এবং কস থিটার মান ভাইস ভার্সা, একটা 0 থেকে 90 ডিগ্রির দিকে গেলে মান বাড়ে, একটা 90 ডিগ্রি থেকে 0-এর দিকে আসলে মান বাড়ে। তাহলে নিশ্চয় এই অ্যাঙ্গেল থিটার মানটা যদি কমে বা বাড়ে তাহলে তার সাপেক্ষে অনুভূমিক উপাংশটা যদি বাড়ে তাহলে উলম্ব উপাংশটা কমবে, অনুভূমিক উপাংশ যদি কমে তাহলে উলম্ব উপাংশ বাড়বে। তাহলে আমি এই অনুভূমিক আর উলম্ব উপাংশ এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি একটা সিঙ্গেল কথা বলে ইয়ে করি তাহলে যখন এক্স যখন ওয়াই বাড়ে তখন এক্স কমে, যখন এক্স বাড়বে তখন ওয়াই কমবে, এটা বোঝাতে চেয়েছি। বুঝতে পেরেছ? মানে দুজনের দিক যদি দুই দিকে হয় তাহলে এরকম, হ্যাঁ, একজন যদি বলে যে না এটা ভালো তখন আরেকজন কি শুধুমাত্র তর্কের খাতিরে বলে না এটা মন্দ, সেটা যতই ভালো হোক। তো এক্স এবং ওয়াই বা অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ যেহেতু সাইন থিটা এবং কস থিটা নির্ভর,
বিপরীত মানের দুটো ভেক্টর, বিপরীত মানের দুটো অনুপাত, এজন্য এই দুটোর মান একটা বাড়লে একটা কমবে। কীরকমভাবে থিটার মানটা যদি কমাতে শুরু করি, মানে আরও যদি এই ভেক্টরকে আরকে যদি নিচের দিকে নামাই, তাহলে কি হবে, আরও ছোট কোণ হবে। এরকম ছোট কোণ যদি হয়, এ কোণটা ধরে নাও ছোট হলো, থিটা ইজ লেসার, ছোট হতে শুরু করেছে, তাহলে যখন কোণ ছোট হবে তখন কস থিটার মানটা বাড়বে। বিকজ কস থিটার ব্যাপারটা হচ্ছে যে 0 ডিগ্রির জন্য তার ভ্যালুটা হলো কত, 0, আর 90 ডিগ্রির জন্য হচ্ছে 1। তাহলে যত সেটা 0-র দিকে আসবে, ভ্যালুটা যত 0 ডিগ্রির দিকে আসবে, কোণটা যত 0 ডিগ্রির দিকে আসবে, কমের দিকে আসবে, তার মানটা তত, কস থিটার ক্ষেত্রে সরি ভুল হয়ে গেছে, কস থিটার জন্য 0 ডিগ্রির জন্য মান 1 এবং 90 ডিগ্রির জন্য মানটা 0। তাহলে যত 0 ডিগ্রির জন্য বা 0 ডিগ্রির দিকে আসবে, 0 ডিগ্রির দিকে আসলে পারে এই কস থিটার মানটা তত বাড়বে। এবং সেটা দেখো যে কমতে কমতে যদি এক্স্যাক্ট 0 ডিগ্রিতে চলে আসে তাহলে কত হবে, এই কস থিটার ভ্যালু দেবে 1। তখন কি অবস্থা দাঁড়াবে, ইফ থিটা সমান 0 ডিগ্রি, তাহলে কোনো একটা ভেক্টর কোণ বরাবর ক্রিয়া করছে ভাই, এটা ধরে নাও উলম্ব, এটা ধরে নাও অনুভূমিক, তাহলে একটা ভেক্টর 0 ডিগ্রি বরাবর ক্রিয়া করছে মানে এই বরাবর, তাহলে ভেক্টর আর কোণ বরাবর ক্রিয়া করছে, এই অনুভূমিকের সঙ্গে একেবারে সমান্তরালে। এই যখন এই বরাবর ক্রিয়া করছে তখন থিটা সমান সমান 0 ডিগ্রি। তাহলে এই সময়ে আমি যদি বলি এটা হচ্ছে এক্স, এদিকে ধরে না ভেক্টর ওয়াই, এবার ভেক্টর ওয়াই এর মান কত বড় পাবো, তাই না? অনুভূমিক বরাবর যখন ক্রিয়া করবে তখন ভেক্টর ওয়াই কত বড় হওয়া সম্ভব। তাহলে আমরা দেখি থিওরিটিক্যালি, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, দেন এক্স সমান সমান আর কস কত ডিগ্রি, 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত, 1। তাহলে 1 যদি হয়ে যায় তাহলে এক্স সমান সমান হবে আর। তাহলে মূল ভেক্টরের সমান হবে অনুভূমিক উপাংশ। তাহলে মূল ভেক্টরের মান যতটুকু, অনুভূমিক উপাংশের মানও ততটুকু। আরে ভাই, দুটো ভেক্টরের যোগফল সবসময় তাহলে দেখো যে আমি এই জায়গাটুকু আবার একটু ফ্রেশ করে বলি, কারণ কি আমি হচ্ছে এখানে পুরো লেকচারটুকু শেষ করেছিলাম, বাট পরবর্তীতে দেখি যে ওই জায়গাটুকু হচ্ছে ডিস্টার্ব হওয়ার কারণে ওইখানে ভিডিওটাই অফ হয়ে গেছিলো। আচ্ছা দেখো যে আমরা যেটা বলছিলাম যে ইফ থিটা ইজ 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে থিটা সমান সমান যদি 0 ডিগ্রি হয়, আমরা জানি এক্স উপাংশ বা হচ্ছে অনুভূমিক উপাংশ আর কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে কস 0 ডিগ্রি মান 1, তখন এটা আর, অর্থাৎ এক্স সমান সমান আর। ভাই তাহলে দেখো যে অনুভূমিক উপাংশের মানটা কি মূল ভেক্টরের সমান, তাহলে উলম্ব উপাংশটা কত হবে আমরা বুঝতেই পারছি, দুটো উপাংশের যোগফল টোটাল ভেক্টর, অলওয়েজ দুটো উপাংশের যোগফলের মান মানে টোটাল ভেক্টরের মানের সমান হবে। তাহলে উলম্ব উপাংশ ওয়াই সমান সমান আর সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কি 0, তাহলে পরে ওয়াই সমান সমান 0। দেখো পুরো ভেক্টরটাই যদি অনুভূমিক উপাংশের সমান হয় তাহলে উলম্ব উপাংশের পরিমাণটা 0 পাবো। আবার যদি থিটা সমান সমান 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টরটা যদি উলম্ব বরাবর ক্রিয়া করে, দেখো যে তাহলে পরে ভেক্টরটা আগে ছিল যে এই বরাবর যখন ক্রিয়া করছিল অর্থাৎ থিটা সমান সমান 0 ডিগ্রি, তখন এক্স এর ভ্যালুটা ছিল কার সমান, আর এর সমান। এবার যদি এরকম হয় যে ভেক্টরটা উলম্ব বরাবর ক্রিয়া করছে, মানে কি ভূমির সঙ্গে কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এখন যদি আর এটা হয় তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি, এখন 90 ডিগ্রি, তখন পুরো ভেক্টরটা কি হবে, এই ওয়াই হবে আর এর সমান, ঠিক আছে। যখন থিটা সমান 0 ডিগ্রি ছিল তখন ওয়াই সমান সমান 0 ছিল, ওয়াই সমান কত ছিল 0, আর এক্স সমান সমান ছিল আর। এবার যখন এক্স সমান সমান 0 হবে তখন ওয়াই সমান সমান হবে আর। থিওরিটিক্যাল না হয় আমরা দেখি, দেখো
এই সময় কত x সমান সমান আর cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, cos 90 ডিগ্রি যদি 0 হয় দেন x সমান সমান একটা বড় 0। যদি বলো y এর ভ্যালু কত আর sin কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আর sin 90 ডিগ্রি, দেন 90 ডিগ্রি সহ যদি আমরা বলি তাহলে পরে হবে y সমান সমান আর, sin 90 ডিগ্রির মান 1, তাহলে y সমান সমান আর। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল এরকম টাইপের যে থিটার মানের উপর নির্ভরশীল। যখন থিটা ছোট হতে থাকে তখন কি হয়, উলম্ব উপাংশ কমতে থাকবে এবং ভূমি উপাংশ বাড়তে থাকবে, উলম্ব উপাংশ কমতে থাকবে, ভূমি উপাংশ বাড়তে থাকবে। না হয় এটা আচ্ছা কীরকম একটু না হয় জ্যামিতিকভাবে, এটা তো থিওরিটিক্যালি দেখলাম, জ্যামিতিকভাবে না হয় আমরা একটু দেখে নিই যে আসলে থিটার মানের সঙ্গে কীরকমভাবে চেঞ্জ হতে থাকে। এই একটু বড় করে না হয় দেখি, ধরো দিস ইজ ভেক্টর আর, এটা ধরে নাও অনুভূমিক বরাবর একটা করলাম, এ ভেক্টর এক্স কত বড় হবে এখান থেকে, তাহলে লম্ব টানলে এটা থিটা কোণে আছে, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অ্যাঙ্গেল থিটা এখানে ধরো একটা লম্ব টানলাম, তাহলে এই সময়ে এটুকু হচ্ছে অনুভূমিক উপাংশের মান। এখানে যদি একটা লম্ব টেনে দিই তাহলে এখান থেকে যখন একটা পারপেন্ডিকুলার টানবো তখন এটুকু হলো উলম্ব উপাংশের মান এই জায়গাতে। তাহলে যদি এটা ও বিন্দু ধরি, এটা পি বিন্দু ধরি, তাহলে এই যে ওপি সমান সমান যদি ভেক্টর আর হয়, ওপি সমান সমান ভেক্টর আর, এইখানে দেখো এই কোণে যখন থিটা কোণে যখন অবস্থান করছে তখন এতটুকু হলো অনুভূমিক উপাংশ আর এতটুকু হলো উলম্ব উপাংশ। এবার যদি থিটার মানটা কমাতে থাকি তাহলে এভাবে কমাতে থাকলে কমাতে যদি 0 ডিগ্রিতে ফেলে দিই, মানে এই জিনিসটারে ধরে না যে এইভাবে করে টানতে কোথায় এইভাবে, অর্থাৎ একটা বৃত্তের মতো অবস্থা যদি করি তাহলে পরে সে অনুযায়ী মানটা কম বেশি হবে। আচ্ছা এখানে আর একটা ব্যাসার্ধ ভেক্টরের মতো ধরে নাও, এই সার্কেলে এইভাবে করে কমাতে থাকবে, এটা বিভিন্ন দিকেই। আচ্ছা থিটার মান না হয় সরাসরি একটু কমিয়ে দেখাই, এই থিটার মানটা ধরে নাও যে আর একটু কমিয়ে গিয়ে কোনটা আর একটু কমে এত বড় হলো, তাহলে এত বড় যদি হয় তাহলে এইখান থেকে তুমি দেখো যে এখান থেকে যদি একটা লম্ব টানো তাহলে পরে দেখো এটুকু তখন হচ্ছে y এর ভ্যালু, আর এই জায়গাটুকু তখন হবে এখান থেকে এটুকু তখন হবে x এর ভ্যালু। যদি থিটার মানটা আরও কমিয়ে দিয়ে এত বড় করি, এত বড় যদি করি তাহলে পরে এই জায়গাটুকু হবে y এর ভ্যালু, আর এটুকু তখন বেড়ে এটুকু হবে x এর ভ্যালু। বুঝতে পেরেছ নিশ্চয়? এভাবে করে কমাতে যদি আমরা এই জায়গাতে যাই তাহলে আরও কমবে, এবং এটা যদি ভূমি বরাবর ফেলে দিই তাহলে পুরো ভেক্টরের মানটুকুই কি এই পুরো x সমান সমান তখন আর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এটা চতুর্দিকে একই রকম, এবং এটা যদি থিটার মানটা বাড়াই তাহলে কি হবে, এভাবে করে যদি বাড়াতে থাকি তাহলে দেখো যে এভাবে একটা সার্কেলের মতো আমরা একটা বৃত্তের ব্যাসার্ধের মতো আমরা নিতে পারি, ঠিক আছে, এটা একটা বৃত্তের ব্যাসার্ধের মতো। এবার যদি আমরা বাড়াই থিটার মানটা তাহলে দেখো যে y এর মানটা বেড়ে যাচ্ছে, উলম্ব উপাংশ বেড়ে যাবে, কারণ এখানে থিটার মান বাড়বে মানে কি বেশি মান, যখন থিটার মান বাড়বে তখন উলম্ব উপাংশ সাইন থিটা নির্ভর, আর সাইন থিটার মান বাড়লে পারে কি উলম্ব উপাংশের মান বাড়ে, তখন এটা বাড়তে থাকবে। এবং তখন দেখো এখানে কস থিটার মান বাড়লে পারে কি হবে, কস যত বড় মান দিবে কস যত বড় কোণ হবে তত ছোট মান, তখন এই ভূমি উপাংশের মানটা ছোট হয়ে গেছে। দেখো এইখানে যখন গিয়েছে, এই জায়গাটা যখন গিয়েছে তখন উলম্ব উপাংশ এতটুকু এবং ভূমি উপাংশ তখন কমে এতটুকু, এই জায়গায় যদি যায় তাহলে পরে আরও বাড়বে, এবং ফাইনালি এই জায়গায় যখন আসবে তখন দেখো এটা আসলে বৃত্তটা কি এত বড় হবে, এরকমভাবে আরও ছোট হবে। তাহলে এই বরাবর যখন ক্রিয়া করবে তখন পুরো মানটাই কি, তখন পুরো হচ্ছে উলম্ব উপাংশ হয়ে যাবে আর এর সমান, এবং ভূমি উপাংশ হয়ে যাবে তখন 0। এটা নিশ্চয় বুঝতে পেরেছো? দেখো গ্যাঞ্জাম টাইপের জিনিস দেখা যাচ্ছে, কিন্তু তুমি যদি ধীরে ধীরে জিনিসটা বুঝে আসো তাহলে এই গ্যাঞ্জামের মিনিং কি এটা নিশ্চয়ই তোমার মাথায় ধরো যে কি এই যে কোষগুলো নিউরনগুলো তো জট পাকিয়ে আছে নাকি, সেটা একটা নির্দিষ্ট সজ্জা দিয়ে তো সৃষ্টিকর্তা সাজিয়েছেন। তা এই যে দেখো যে এত জট পাকানো জিনিসগুলো কিন্তু ঠিকই কাজ করে, তো এই জট পাকানো জিনিসটা তোমার মাথায় নিশ্চয়ই ঠিকই ঢুকেছে। হ্যাঁ, এইখান থেকে তুমি সিদ্ধান্ত তাহলে ডিরেক্ট সিদ্ধান্ত যদি নাও যে কোণ যত বাড়বে
কোণ যত বাড়বে উলম্ব উপাংশের মান তত বাড়বে, কোণ যত ছোট হবে অনুভূমিক উপাংশ তত বাড়বে। ইফ থিটা ইজ লেস, মানে কোণ যদি ছোট হয় তাহলে আর অফ এক্স অর্থাৎ অনুভূমিক উপাংশ, বা শুধু আমি যেটাকে এক্স বলেছিলাম তাহলে আর অফ এক্স বাই এক্স ইজ গ্রেটার। কোণ ছোট মানে অনুভূমিক উপাংশ বড় হবে। অনুভূমিক উপাংশ বলতে যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট, ইংরেজিতে যদি বলি তাহলে আর অফ এক্স মানে কি হরাইজন্টাল কম্পোনেন্ট। আর যদি থিটা ইজ গ্রেটার, থিটা যখন বড় হতে শুরু করে তখন কী হবে, উলম্ব উপাংশ অর্থাৎ আর অফ ওয়াই অথবা শুধু ওয়াই বলবো ইজ গ্রেটার, তখন উলম্ব উপাংশ বাড়বে। এবং ফাইনালি কী হবে, একটা যদি 0 ডিগ্রি হয়, কোনোটা যদি এরকম হয় 0 ডিগ্রি কোণে ভেক্টরটা যদি ভূমির সঙ্গে 0 ডিগ্রি কোণে থাকে তাহলে পুরো উপাংশটাই অনুভূমিক, উলম্ব বরাবর মানটা 0। এবং তার বাস্তব উদাহরণ যদি তোমাকে দেওয়া হয় প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে আমরা দেখি এই যে মানে কি এক্সাম্পলে গ্র্যাটিয়া, নাকি ল্যাটিন ফ্রেজ এক্সাম্পলে গ্র্যাটিয়া মানে হচ্ছে যে উদাহরণস্বরূপ। এক্সাম্পলাই গ্র্যাটিয়া মানে হচ্ছে উদাহরণ স্বরূপ। কোনো একটা জিনিসে যখন উদাহরণ দিই তখন আমরা ফিজিক্সে এভাবে লিখি। ওকে, দেখো যখন একটা ভেক্টর যেমন জি অভিকর্ষ ত্বরণ ভূকেন্দ্রের লম্ব বরাবর ভূকেন্দ্রের দিকে, অনুভূমিকের সঙ্গে লম্ব বরাবর ভূকেন্দ্রের দিকে ক্রিয়া করে, তাহলে জি যদি খাড়া নিচের দিকে ক্রিয়া করে তাহলে যদি অনুভূমিক বরাবর তার উপাংশ খুঁজতে যায় তাহলে কত পাবা, 0। ঠিক আছে, কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পুরো এই যে এই বরাবর যদি বলো আর অফ ওয়াই, তাহলে আর অফ ওয়াই সমান জি এর সমান, এবং জি অফ এক্স সমান কত হবে, বা এটাকে বলবো আর অফ এক্স, অথবা শুধু এক্স উপাংশ বলে এক্স উপাংশ কত হবে, 0। এটা হবে ওয়াই উপাংশ কত হবে, জি এর সমান। তেমনি যদি তুমি বলো যে একটা গাড়ি এভাবে চলছে এদিকে, তার অনুভূমিক বরাবর ত্বরণের উপাংশ, এটা যদি মূল ত্বরণের সমান হয় তাহলে উলম্ব বরাবর উপরে বা নিচে এই বরাবর যদি বলো 0 পাবা, এই বরাবর যদি বলো 0 পাবা। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা ভেক্টর উপাংশের সরাসরি প্রয়োগ দেখব, তখন আরও ভালো জানবো, এবং সেটা থিটার সঙ্গে কীরকম নির্ভরশীল, থিটার মান অনুযায়ী সৃজনশীল কোশ্চিনগুলো কিছু দিবে, সেগুলোতে আমরা একটু প্রবেশ করব। এবং ওইখানে এতক্ষণ তো থিওরি পড়লাম, উপাংশ বিভাজনের থিওরি পড়লাম, কিন্তু ওইখানে গিয়ে থিওরি অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ।